ड्यूटी गई भाड़ में, चलेंगे भाड़ में। তো আমরা খুব এক্সাইটেড আমাদের ট্রেকিং পথে যাওয়ার। আমরা আছি এখন ট্রেকিং এর হাবড়া। চেক। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো এখন আমি আছি ঝাড়খণ্ডের গিরিডি জেলার পরেশনাথ পাহাড়ে, যা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গই নয়, জৈন ধর্মাবলম্বী মানুষদের ক্ষেত্রে এটা একটা বিশেষ স্থান। চলুন দেখা যাক আমাদের ট্রেকিংটা কীভাবে শুরু হলো। তো গান গাইতে গাইতে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম স্টেশনে। দেন টিকিট কেটে অপেক্ষা করছিলাম ট্রেনের। যেহেতু ট্রেন লেট ছিল তাই একটু রিলস মারালাম। গুড মর্নিং গাইস, প্রচুর ঠান্ডা, ঠান্ডায় কাঁপছি আমরা। আর এখন বাজে ঘড়িতে 4:07। আমরা পরেশনাথ স্টেশনে নেমেছিলাম বিকানের এসএফ এক্সপ্রেসে। দেন সেখানের গাড়ি স্ট্যান্ড থেকে পার হেড 50 টাকায় গাড়ি করে আমরা গেলাম মধুবনে, যেটা হচ্ছে পরেশনাথ ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্ট। তো আমরা সব রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের স্বপ্না গেস্ট হাউস, যেখানে আমরা আছি, যেটা খুবই সুন্দর। আমার বন্ধুকে আবার নতুন করে নিলাম, কারণ ও মাথায় ওড়না দিয়েছিল। আমরা এখানে পৌঁছেছিলাম ভোর 5টায়। রুম খুঁজে ফ্রেশ হয়ে রেডি হতে আমাদের হয়ে গেল 6:30। এটা হচ্ছে ট্রেকিংয়ের মেন পয়েন্ট, যেখান থেকে শুরু হয় স্টার্টিং পয়েন্ট, আর এর গোড়াতেই আমাদের হোটেলটা। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। গাইস, কতটা এক্সাইটেড! তো আমাদের ট্রেকিং শুরু হলো এখানে। আমাদের গায়ে প্রচুর চর্বি, কারণ আমাদেরকে ঠান্ডা লাগছে না। আমি আর প্রাপ্তি হাফাতা করে ঘুরছি। আর সামনে দিকে দেখো, কেউ চাইলে না হেঁটে বাইকও করতে পারে। আর এছাড়াও ডলির ব্যবস্থাও আছে, বাট ডলির প্রাইসটা একটু বেশি। আর বাইকের প্রাইসটা 400 যাওয়া আসা নিয়ে আমরা বার্গেনিং করে এত দূর নেমেছিলাম, কিন্তু আমরা হেঁটেই গেছিলাম। চারিদিকে প্রচুর বাঁদর রয়েছে। নিয়েছি মেন রাস্তায় না গিয়ে আমরা কিছু শর্টকাট নিচ্ছিলাম, তাতে একটু তাড়াতাড়ি উপরে যাওয়া যাচ্ছিল। তো মাঝখানে আমাদের দাঁড়িয়ে একটু চলছে ছোট ব্রেক। 14 বার দাঁড়িয়ে ব্রেক চললো। তো 1 কিলোমিটার হাঁটার পরই ওখানে একটা মন্দির পড়লো, যেখানে প্রায় 23টা মন্দির আছে। কারণ জৈন ধর্মাবলম্বী মানুষদের 24 জন তীর্থঙ্করের মধ্যে এই পাহাড় থেকে মোক্ষ লাভ করেছিলেন, যার মধ্যে 23 নম্বর হচ্ছেন পরেশনাথ। তো এই হচ্ছে এখানের মন্দিরের মেন গেট, এবং পরপর 1, 2, 3, 4 করে 23টা মন্দির রয়েছে এখানে, যেখানে প্রত্যেকটা এক একটা তীর্থঙ্করের সমাধিসৌধ হিসেবে ধরা হয়, এবং খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে প্রত্যেকটা মন্দিরেরই। সবগুলোই যাওয়া সম্ভব নয়, তাই বাইরে থেকেই ছোট একটা ক্লিপ নিলাম। এটাই সেই বিখ্যাত জায়গা যেখানে আগের বারে এসেছিলাম, বাঁদর আমাদেরকে ছুটিয়েছিল। আমি, মাসি আর দাদা ছিল। বাট এবারে আমরা এই রাস্তা নেবো, এবার আমরা শর্টকাট নেব। आप कुछ बोलना चाहेंगे हमारे ट्रेक के बारे में? नहीं, मुझे कुछ नहीं बोलना है। हम थक चुके हैं, हाँ, बहुत ही बुरी तरह। এরকম প্রচুর জায়গা রয়েছে, ডাস্টবিন রয়েছে, বসার জায়গা, খাবারের কিছু জিনিসপত্র, বিস্কিট, জলের বোতল, বাট প্রাইস একটু বেশি। আর বাইকে তো প্রচুর লোকজন যাতায়াত করছে, এরকম বসার জায়গা রয়েছে। আর এখনো 7.65 কিলোমিটার। কি সুন্দর দেখতে লাগছে, দেখ। প্রায় 4 কিলোমিটার হাঁটার পরই প্রথম একটা ছোট্ট ঝর্ণা পেলাম, যেটাকে গন্ধর্ব নালা বলা হয়। জল খুব একটা নেই, বর্ষাকালে জলটা বেশি থাকে, বাট এখন খুব একটা জল নেই। আর দেখে অবাক হয়ে যাচ্ছি, মানুষজন ঘুরতে আসে এখানে, কত প্লাস্টিক, বিস্কুটের প্যাকেট, জলের বোতল সব ফেলেছে। এত শান্তি এখানে। দূরে দেখা যাচ্ছে সাদা কালার, এটা হচ্ছে পরেশনাথ মন্দির ভিডিওতে। এই যে আমাদের সামনে কিছুজন পৌঁছে গেছে,
পাহাড়গুলো হালকা কুয়াশা ঢাকা, তাই বোঝা যাচ্ছে না ভালো করে। একমাত্র যারা ট্রেকিংয়ের মেন্টালিটি নিয়ে এসেছেন তারাই হাঁটার পথটা বেছে নেবেন, আদারওয়াইজ বাইক বা ডলি করে নেবেন, কারণ পথটা অনেকটাই খাড়া এবং অনেকটা আমরা আছি এখন ট্রেকিংয়ের হাফ রাস্তায়। আমার 3 বন্ধু চলে গেছে সামনে। লাঠি, এটা হচ্ছে আমার লাঠি। যাচ্ছি এবারে। এই সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি, এদিকে অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক শুরু করেছিলাম, সত্যি তাই এটা আফটারনুন ওয়াক হয়ে গেছে। এদিকে ইস্যু ভাত যে আমাদের গাইডই বলতে পারেন, কারণ ও সবার আগে রয়েছে আর আমরা রয়েছে পেছন পেছন। না এখন সমান সমান চলে এসেছে। ডিউটি গই ভাড় মে, চলে ভাড় মে। পাহাড়ে চলার মজা তো পেয়ে যাচ্ছে সবাই। এটা হচ্ছে সেই সংযোগস্থল যেখান থেকে সোজা মেইন মন্দিরে যাওয়া যায়, আর দিক দিয়ে গেলে আর রাস্তায় অনেক জৈন মন্দির পড়বে এবং দেন ঘুরে ঘুরে সামনের দিকে যাওয়া যাবে, প্লাস সামনে একটা ফলস পড়বে, অনেক কিছুই রয়েছে দিক দিয়ে গেলে। তো আমরা এবার এই বাড়িটা এই দিকটাই চুজ করছি, কারণ একবার যখন গেছিলাম তখন বাইকে গেছিলাম তো এই রাস্তা দিয়ে গেছিলাম, বাট দিস টাইম আই উইল চুজ দিস। আরও 2 কিলোমিটার হাঁটার পর আর একটা ছোটো ঝর্ণা পেলাম, এর নাম হচ্ছে শীতল নালা। এখানেও খুব একটা জল নেই, কারণ বর্ষাকালেই একমাত্র জলটা বেশি পাওয়া যায়, বাট তাও এখানে যেটুকু জল আছে সেখানে অনেক ছেলেমেয়েরা নিচে নেমে স্নান করছে আর ফটোশ্যুট করছে আর কি। বল না। ট্রেকিং আমাদের শুরু হয়েছিল সেই সকাল 6:30টায়, এখন বাজে প্রায় 12:30। আমরা রাস্তায় যেটুকু খাওয়ার রেস্ট করার জন্য যেটুকু থেমেছি, আদারওয়াইজ আমাদের হাঁটা সেই সকাল থেকেই চলছে। তবে পাহাড়ের একটা সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এই যে জঙ্গলের মাঝখান দিয়ে হালকা সূর্যের আলো এসে মুখে পড়ছে আর গাছের ছায়া, সে এক আলাদাই ভালো লাগা। তবে হাঁপিয়ে গেলে আবার রাস্তায় শুয়েও পড়ছি আমরা। এতটা হাঁটার পর অ্যাটলিস্ট ওখানে আরেকটু পাশ থেকে পড়াশোনা দেখতে পাচ্ছি। হাউ মাচ এক্সাইটেড বলার একটুও নয়, আই এম টায়ার্ড। এই যে ডলিগুলোতে মানুষজনকে নিয়ে যাচ্ছে, এটা বেশিরভাগ ভাড়ের ওপরই দামটা, তবে 8-10 হাজার নিচ্ছে। প্রায় 9 কিলোমিটার চড়াই রাস্তা হাঁটার পর আমরা এখন এসে পৌঁছেছি গৌতম স্বামী ঢোকে, যেখান থেকে চারদিকে 4টে রাস্তা গেছে। আমি এখন বাঁ দিকের ভিউটা দেখাচ্ছি, কারণ এখান দিয়ে সামনে গেলে এখানে জৈনদের কিছু মন্দির পড়ে, পরপর আরও ওদিকে কিছু পাহাড় আছে, যদি কেউ যেতে চায় যেতে পারে, বাট আমাদের আর ক্ষমতা ছিল না, তাই আমরা এগুলো দূর থেকেই দর্শন করলাম এবং কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম আমি। তো এখন আমরা আছি পরেশনাথের আর একটা স্টেপ ওপরে। প্রচুর হাঁটতে হয়েছে, জানি না কেউ বলছে ভুল রাস্তায় এসেছি, কেউ বলছে ঠিক রাস্তায় এসেছি। কারণ ওই যে সংযোগস্থল থেকে দুটো রাস্তা ভাগ হয়েছিল, আমরা তো ডাইরেক্ট মন্দিরে যাইনি, আমরা লং রুটটা চুজ করেছিলাম তখন, কারণ ভেবেছিলাম এদিকে অনেকগুলো মন্দির পড়বে। তো কেউ যদি বেশি হাঁটতে না পারে তাহলে কিন্তু আমি তাকে রেকমেন্ড করবো যেন সোজাই মন্দিরের রাস্তা নেই, লং রুটটা চুজ না করে, কারণ এদিকে রাস্তাটা প্রচুর খাড়া এবং অনেকটা হাঁটতে হয়। তো যেটা বলছিলাম, এই গৌতম স্বামী ঢোক থেকে চারদিকে 4টে রাস্তা গেছে, একটা রাস্তা দিয়ে আমরা উঠলাম এবং এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা ডাইরেক্ট পরেশনাথের দিকে যাচ্ছে এবং সোজা রাস্তাটা যাচ্ছে জল মন্দিরের দিকে। তো এখন আমরা যাচ্ছি নিচের দিকে রাস্তায়, যেখানে জল মন্দিরটা পড়ে, যেটা চারদিকে একদম পাহাড়ে ঘেরা। এই হচ্ছে সেই জল মন্দির। একে জল মন্দির বলা হয় কারণ এর 3 দিক জলে ঘেরা, তাই এর নাম দেওয়া হচ্ছে জল মন্দির। এবং এখানে জৈন ধর্মাবলম্বী মানুষরা আমি দেখছি এখানে নিচ থেকে জল তুলে ভেতরে বোধহয় পুজো দিচ্ছে। আমি তো খুব একটা জানি না এই ধর্মের কিছু, যেটুকু এখানকার মানুষদের জিজ্ঞেস করে শুনেছি সেটুকুই বলছি। জল মন্দির থেকে বেরিয়ে আমরা এখন উঠে পড়লাম আবার ওই চওড়াহাতে, যেটা গৌতম স্বামী ঢোক। এখান থেকে চারিদিকের ভিউটা খুবই সুন্দর। তো যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি পরেশনাথ মন্দিরের দিকে। তো চলুন যাওয়া যাক। আর এই যাওয়ার রাস্তায় আবার অনেক মন্দির পড়ছে, যেগুলো কিছু কিছু আমি কয়েকটা ক্লিপ নিয়ে ভিডিওতে দিলাম।
আর ওর রাস্তাটা দেখ তুই খালি সম্ভব না, সব ছাড়। লং রুট চুজ করলে অনেকটা বেশি হাঁটতে হবে, তাই আমরা কিছু পাথর কিছু কেটে শর্টকাট কেটে নিলাম। রাস্তা মানে এত শর্টকাট সুন্দর। হচ্ছে এই পাথরের রাস্তা, এর একটু মধ্যে কষ্ট দিয়ে হচ্ছে যেতে অবশ্য। হচ্ছে। ডলিতে যাওয়ার সুবিধাটা হচ্ছে কমফোর্টেবলি যাবে আর রিস্কটা কম থাকে। হ্যাঁ তো যাই হোক, আমরা একটু রেস্ট নিলাম, দেন আর একটু হাঁটার পর পৌঁছে গেলাম আমরা পরেশনাথ, যে মেন ডেস্টিনেশন পাহাড়ের ঠিক গোড়ায়। ভিড় ভালো মতোই রয়েছে, কারণ দুপুরের দিক সবাই যে ভোরবেলা ট্রেকিংটা শুরু করে এই সময়টাতেই পৌঁছয়, তো এটা একদমই পিক টাইম। তো আমরা গিয়ে যখন পৌঁছলাম তখন বেশ ভালোই ভিড় রয়েছে, এবং আস্তে আস্তে আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দিরের ভেতরের ভিউ, যারা দর্শন করতে চান এখান থেকে করে নিন। মন্দিরের ওপর থেকে এটা পাহাড়ের ভিউটা। এখানে যে হেলিপ্যাডটা রয়েছে এটা একটা মিলিটারি বেস ক্যাম্প। তো যাই হোক, ওপর থেকে ভিউটা ঠিক এই রকম, কুয়াশায় ঢাকা তাই হালকা আবছা দেখাচ্ছে, বাট টাইম ওয়াইজ ডিপেন্ড করে কোন টাইমে কীরকম ভিউ পাবেন, কখনো মেঘ, কখনো কুয়াশা, কখনো শুধু পাহাড়। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেল, এবার আমাদের নামার পালা। 1.5 কিলোমিটার নামার পরই এখানে আবার বাইক স্ট্যান্ড আছে, যেখান থেকে যারা নামতে পারছেন না বা যারা অলরেডি যাওয়া আসা বাইকে করছেন তাদেরকে এখানেই বাইক থামায়। আচ্ছা, এই পাহাড় দিয়ে নামছেন, এক্সপিরিয়েন্সটা বলুন। দাদা আপনি কিছু বলুন। নামার সময় রুট ধরে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে বা বানানো হয়েছে ওই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে না। অল টাইম আমরা শর্টকাট ধরছি, যেটা পাথর মাটি ফাটি, মানে কি বলবো, আর অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার হচ্ছে পুরো, যাকে বলে অ্যাকচুয়াল ট্রেকিং। মানে রাস্তা দিয়ে নয়, পুরো পাহাড়ের ভেতর দিয়ে আমরা হাঁটছি। এই দেখুন রাস্তার অবস্থা। এই যে আমার বান্ধবী জয়ন্তী, আর ওদিকে আরেক দাদা আসছেন, আর সামনে আমার আরেক বান্ধবী আছে, দেখাচ্ছি। তো হাউ ইজ ইউর ফিলিং? ভেরি ব্যাড। যাই কেউ ব্যাড বললো, কেউ ব্যাড বললো, আমার তো খুবই ভালো লেগেছে, কারণ আমি ট্রেকিং করতে এসেছিলাম আর করে আমি অনেক কিছু শিখেছি। এখানকার মানুষজনের কাম কুল মেন্টালিটি, এখানকার কালচার একদম সারা রাস্তায় এরকম বাঁদরে ভর্তি। তো কিছু কিছু জন ওদেরকে বাদাম ছোলা কিছু খেতে দিচ্ছে, আর এদিকে দাদা। এবারে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিলো, বিশেষ করে আমার স্নিকার্স পরে আমার একটু প্রবলেম হয়, আর এতটা বড় ট্রেকিং, তো যার জন্য আমি ব্যাক সাইডে হাঁটছিলাম, তো আমার ভারটা গোড়ালিতে পড়েছিল, তো আমার খুব সুবিধে হচ্ছিলো। তো এটা একটা টেকনিক, যদি কারো খুব পা ব্যথা করে উল্টো দিকে হাঁটতে পারবে, আর সাবধানে। তো আমাদের ট্রেকিং এখানে শেষ হলো, নামতে নামতে সন্ধে পেরিয়ে গেল, বাট কোনো অসুবিধা হবে না, কারণ অল টাইম এখানে মানুষজন ট্রেকিং করছে। সে রাত 2টোর সময় ট্রেকিং চলছে, আর ছেলে মেয়ে প্রচুর সবাই রয়েছে, তো কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়। আর নেমেই সামনে পড়ে বাজারটা, তো সেখান থেকে যাওয়ার পথে লাঠি কিনতে পারেন, যাওয়ার সময় আমরা যেমন কিনেছিলাম। তো আর পাশাপাশি অনেক দোকানও রয়েছে, খাবার দোকান, জামা কাপড়েরও দোকান রয়েছে। আর ট্রেকিংয়ে যে যে জিনিসপত্র, নি ক্যাপ, লাঠি, অনেকে বর্ষাকালে রেনকোট, এভরিথিং ইজ অ্যাভেলেবেল হিয়ার। তো এখান থেকে সব কিনে নিতে পারেন আপনারা। ফেরার পর রুমে একটু রেস্ট করে নিয়ে আমরা আবার সন্ধ্যেবেলা বেরোলাম। আমি আর একটু বেরিয়েছিলাম এখানে মার্কেটে কী কী পাওয়া যায় দেখতে। তো এখানে কিছু চুড়িদার আর শাড়ি দেখছিলাম, তো বেশ সুন্দর সুতোর কাজ করা চুড়িদারগুলোর 700, যদি সেট কোটা নেওয়া হয় তাহলে 1200, এরকম প্রাইস রয়েছে। একদম গেটের গোড়ায়, যেহেতু একদম পিক জায়গায় ছিলাম আমরা, যেন সেখান থেকে গেলাম একটা মন্দিরে। এখানে মন্দিরের ভেতরে কারুকার্য যেমন অসাধারণ, তেমনি মেঝেগুলো দারুণ মোজাইক করা, কারুকার্যগুলো খুবই সুন্দর। তো সেটার একটা ক্লিপ নিলাম আমি, দেন আমরা বেরোলাম আবার রাস্তার দিকে, কারণ রাত্রে খাবারের ব্যবস্থা করতে হবে। তো রাতে খাওয়া দাওয়ার পর একটা ভালো ঘুম দিয়ে সকালে চোখ খুলতেই দেখছি না বারান্দার সামনে দিয়ে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। বেশ এরকম একটা বারান্দা হলে দারুণ হতো বাড়িতে, যেখান থেকে ঘুম ভাঙলেই বা বারান্দা গেলেই পাহাড় দেখা যেত। তো যাই হোক, আমরা সেখানে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম বাড়ির পথে।
তো ফেরার দিন রাস্তা দুদিকে পাহাড় দেখতে দেখতে ফিরলাম, যেহেতু যাওয়ার দিন ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলাম, তো এইদিকে ভালোই হলো। আগেই বলেছি এই গাড়িগুলো পার হেড 50 টাকা করে আমাদের নিয়েছে। ভেবেছিলাম বাজেট 2500 হবে, বাট 1000 টাকার মধ্যে এত ভালো মতো একটা বাজেট ট্রিপ সুন্দর হয়ে গেল, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি পয়সনাথ স্টেশনের দিকে, কারণ ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে। ফেরাটা ছিল আমাদের কলকাতা এক্সপ্রেসে, যেটা ছিল 8:57-তে ফ্রম পরেশনাথ স্টেশন টু কলকাতা। তো যদি কেউ হাওড়া থেকে যেতে চান, তাহলে হাওড়া থেকে পরেশনাথ ডাইরেক্ট ট্রেন রয়েছে এবং ফেরাটাও তাই।